Hello everyone, this is Susanto and welcome to this my YouTube channel Study Door. আজ আমরা এই ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের যে দ্বিতীয় ইউনিটের আমরা একটি পার্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোষ বিভাজন। এই কোষ বিভাজন টপিকটি পড়তে গিয়ে আমরা কি কি জানবো এই ক্লাসে সেগুলো একটু দেখে নাও। প্রথমত জানবো কোষ বিভাজন কি, দ্বিতীয়ত জানবো এই কোষ বিভাজনের সাহায্যকারী যে সমস্ত কোষাঙ্গাণুগুলো সাহায্য করে থাকে সেই সমস্ত কোষাঙ্গাণুগুলো সম্বন্ধে কিন্তু আজ আমরা এই ক্লাসে জানবো। তারপরে জেনে নেব এই কোষ বিভাজনের গুরুত্ব কি রয়েছে, এই কোষ বিভাজনের তাৎপর্য বা গুরুত্বগুলো কি কি রয়েছে সেগুলো একটু দেখব। তারপরে দেখব আমরা কোষ বিভাজনের প্রকারভেদগুলো সম্বন্ধে জানবো। এই কোষ বিভাজন আবার কয় রকমের হয়ে থাকে সেই কোষ বিভাজনের প্রকারভেদগুলো কিন্তু আমরা এই ক্লাসে জানবো। তাহলে চলো এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব কোষ বিভাজন কি। যে প্রক্রিয়ার মাধ্যমে জন্মিত কোষ থেকে যখন অপত্য কোষের সৃষ্টি হয় সেই প্রক্রিয়া বা প্রসেসকেই বলবো আমরা কোষ বিভাজন। তাহলে দেখো কোষ বিভাজনে কি ঘটে থাকে, জন্মিত কোষ থেকে যখন অপত্য কোষের সৃষ্টি হবে, জন্মিত কোষ থেকে যখন অপত্য কোষের সৃষ্টি হয়, অর্থাৎ একটি জন্মিত কোষ থেকে অপত্য কোষের সৃষ্টি হওয়াকে বলবো আমরা কোষ বিভাজন বা সেল ডিভিশন। এই কোষ বিভাজন পদ্ধতি বিজ্ঞানী ফ্লেমিং প্রথম পর্যবেক্ষণ করেছিলেন স্যালামান্ডারের দেহে। বিজ্ঞানী ফ্লেমিং কিন্তু প্রথম পর্যবেক্ষণ করেছিলেন 1880 খ্রিস্টাব্দে বা 1880 সালে প্রথম স্যালামান্ডারের দেহে কিন্তু এই কোষ বিভাজন পদ্ধতি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম, কোষ বিভাজন কিভাবে ঘটে। যখন এই কোষ বিভাজন ঘটার আবার অনেকগুলো প্রসেস রয়েছে, শুধু এইটুকু জেনে রাখো যে জন্মিত কোষ থেকে যখন অপত্য কোষের সৃষ্টি হবে সেই প্রক্রিয়া বা প্রসেসকে বা পদ্ধতিকে বলবো আমরা কোষ বিভাজন বা সেল ডিভিশন। এই কোষ বিভাজন পদ্ধতি প্রথম বিজ্ঞানী ফ্লেমিং কিন্তু পর্যবেক্ষণ করেছিলেন স্যালামান্ডারের দেহে। এরপর আমরা দেখে নেব কোষ বিভাজনের সাহায্যকারী কি কি কোষাঙ্গাণুগুলো রয়েছে। কোষ বিভাজনের সাহায্যকারী যে সমস্ত কোষাঙ্গাণুগুলো রয়েছে সেই একের পর এক দেখে নেব। প্রথম যে কোষাঙ্গাণু রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস আমরা জানি দ্বি-একক পর্দা বেষ্টিত, যেটা কি না কোষের সমস্ত জৈবনিক কার্যগুলো সম্পন্ন করে থাকে। এই নিউক্লিয়াসকে আবার কোষের মস্তিষ্ক বা মগজ বলা হয়। এটি কোষ বিভাজনে কিরূপ ভূমিকা পালন করে থাকে, এটি কিন্তু কোষ বিভাজন কালে কিন্তু ক্রোমোজোম ধারণ করে এবং এটি কিন্তু কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করে থাকে। তাহলে কি জানলাম, এটি কিন্তু ক্রোমোজোম ধারণ করে থাকে। আমরা যে জেনেছি যে ক্রোমোজোমে এই নিউক্লিয়াসে যে ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন অংশটা রয়েছে, যেটা কিনা আবার ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমাটিন জালিকা সৃষ্টি হয়, যেখান থেকে আবার ক্রোমোজোমেরও সৃষ্টি হয়। তাই এখানে কিন্তু ক্রোমোজোম ধারণ করে থাকে এই নিউক্লিয়াস অংশটি। দ্বিতীয় যে কোষাঙ্গাণুর নাম জানবো সেটি হচ্ছে দেখো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম সেন্ট্রোজোম আর এর সম্পর্কে আমরা অনুনালিকাগুলো কিছু জানবো, মাইক্রোটিবিউলস গুলো জানবো। অনুনালিকা, এই সেন্ট্রোজোম কিন্তু পর্দাবিহীন কোষাঙ্গাণু। এই সেন্ট্রোজোম পর্দাবিহীন কোষাঙ্গাণু, এটি কিন্তু কেবল প্রাণী কোষে থাকে। এই সেন্ট্রোজোম কিন্তু কেবল প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে কিন্তু থাকে না। এই সেন্ট্রোজোম কি করে থাকে, কোষ বিভাজন কালে কিন্তু বেম তন্তু গঠন করে। কোষ বিভাজন কালে বেম তন্তু গঠন করে থাকে। এগুলো আমরা কোষ বিভাজনের ডিটেলস সম্পর্কে গেলে কিন্তু আমরা এই বেম তন্তু গঠনগুলো জানতে পারবো। এই সেন্ট্রোজোম যেহেতু প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে না থাকার জন্য উদ্ভিদ কোষে কিন্তু এই বেম তন্তু গঠন করাতে কিন্তু অনুনালিকা বা মাইক্রোটিবিউলস গুলো সাহায্য করে থাকে। এরপর আমরা চলে যাব তৃতীয় যে কোষাঙ্গাণুটি রয়েছে সেটি হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোমও কিন্তু পর্দাবিহীন একটি কোষাঙ্গাণু। এই রাইবোজোমকে আমরা প্রোটিন তৈরির কারখানা রূপে চিনে থাকি। এই রাইবোজোম তাহলে কি করে থাকে না কোষ বিভাজন কালে প্রোটিন সংশ্লেষ করে থাকে, প্রোটিন সংশ্লেষ করে থাকে, প্রোটিন সংশ্লেষ করে। তারপরে চতুর্থ যে কোষাঙ্গাণুটি রয়েছে সেটা একটু দেখে নেব, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া কিন্তু দ্বি-একক পর্দা বেষ্টিত কোষাঙ্গাণু। এই মাইটোকন্ড্রিয়াকে আমরা
কোষের শক্তিঘর হিসেবে জেনে থাকি। অর্থাৎ এই মাইটোকন্ড্রিয়া কি করে কোষ বিভাজনকালে কিন্তু এটিপি সংশ্লেষ করে থাকে। এই এটিপি থেকে কিন্তু এই কোষ বিভাজনের যে যাবতীয় যে শক্তি সরবরাহ করে থাকে কিন্তু এই মাইটোকন্ড্রিয়া। তাই মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর জানি। তাহলে দেখো এই চারটি কিন্তু প্রধান ভূমিকা পালন করে থাকে। এই চারটি কোষাঙ্গাণু কিন্তু কোষ বিভাজনকালে প্রধান ভূমিকাগুলো পালন করে থাকে। এরপরে আমরা কোষ বিভাজনের গুরুত্বগুলো একটু দেখে নেব। প্রথম গুরুত্বতে চলে যাব। এই কোষ বিভাজন কিন্তু প্রথম যে গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি, এই কোষ বিভাজন বৃদ্ধিতে কিভাবে ভূমিকা পালন করে থাকে? যখন আমরা জন্মের সময় কি আমরা এত বড় ছিলাম, জন্মের সময় কি ছিলাম, আকৃতি আমাদের ছোট ছিল, এইভাবে কিন্তু আমাদের দেহের মধ্যে বা আমাদের শরীরে কিন্তু কোষগুলো বিভাজিত হয়েছে। এই কোষগুলো বিভাজনের আবার পদ্ধতি রয়েছে। তাই আমাদের কোষের সংখ্যা বাড়ার ফলেই কিন্তু আমরা এত বড় হয়েছি। আমরা নর্মাল ভাবে জানি কি যে জীবের আকার যত বড় তার দেহে কিন্তু কোষের পরিমাণ তত বেশি রয়। তাই একটি জীব যখন জন্মের সময় কিন্তু যে আকৃতি ছিল আর প্রাপ্তবয়স্ককালে কিন্তু কি হয়, কোষের বৃদ্ধির ফলে কিন্তু এই কোষ বিভাজনের ফলে কিন্তু বৃদ্ধিটা বড় হয় বা আকৃতিটা বাড়তে থাকে। তাহলে জানতে পারলাম কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি ঘটে থাকে। দ্বিতীয় যে পয়েন্টটিতে চলে যাব সেটি হচ্ছে ক্ষয়পূরণ। ক্ষয়পূরণ, আমাদের শরীরে যদি কোথাও কেটে যায়, সেই কেটে যাওয়া অংশটি কি সারা বছর থাকে? কেটে যাওয়ার হয়তো একটি দাগ থেকে যায়, কিন্তু ওই জায়গায় কিন্তু ক্ষতটা সারা জীবন থাকে না। একটি সময় কি হয়ে থাকে, ওই জায়গায় কেটে যাওয়া অংশটি ক্ষয়পূরণ হয়, অর্থাৎ ওই জায়গায় আবার কোষ বিভাজনের ফলে কিন্তু ওই জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়। তাই ওই জায়গায় আবার ক্ষয়পূরণের জন্য কিন্তু এই কোষ বিভাজন সাহায্য করে থাকে। অর্থাৎ এই কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু কোষের সংখ্যাগুলো ওই জায়গায় বৃদ্ধি পায়, যার ফলে কিন্তু ক্ষয়পূরণ হয়ে থাকে। তৃতীয় যে পয়েন্টটি সম্বন্ধে জানবো সেটি হচ্ছে প্রজনন। প্রজনন, জীবের বংশবৃদ্ধির একটি মাধ্যম জানি আমরা প্রজনন। প্রজননের মাধ্যমে কিন্তু জীব তার বংশবিস্তার করে থাকে। এই প্রজননের মাধ্যমে কিন্তু কি হয়ে থাকে, একটি জীব তার কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে কিন্তু প্রজননটা টিকিয়ে রাখতে পারে। অর্থাৎ এই প্রজননের পদ্ধতিতে অর্থাৎ কোষ বিভাজন পদ্ধতিতে কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণীদের কিন্তু কোষ বিভাজন করতে দেখা যায়। অর্থাৎ এককোষী যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু কোষ বিভাজনটা দেখা যায়। এছাড়াও পরোক্ষ কোষ বিভাজনে কিন্তু প্রজননও কিন্তু কোষ বিভাজনের কিন্তু প্রজননের ভূমিকা রয়েছে। এরপর চলে আসি কোষ বিভাজনের প্রকারভেদগুলো কি কি রয়েছে। জীবদেহে কিন্তু কোষ বিভাজন সাধারণত 3 ধরনের ঘটে থাকে। প্রথম যে কোষ বিভাজনটি সম্বন্ধে জানবো সেটি হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন, যেটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন। দ্বিতীয় যে কোষ বিভাজনটি রয়েছে পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি। পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি বা মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। তৃতীয় যে কোষ বিভাজনটি রয়েছে সেটি হচ্ছে হ্রাস বিভাজন পদ্ধতি। হ্রাস বিভাজন পদ্ধতি বা মিয়োসিস কোষ বিভাজন পদ্ধতি বলা হয়। তাহলে দেখো কোষ বিভাজন তাহলে 3 ধরনের হয়ে থাকে। প্রথম যে কোষ বিভাজন সেটি হচ্ছে দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি। এগুলো আমরা আসছি। দ্বিতীয় যে কোষ বিভাজনটি রয়েছে সেটি হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি বা মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। তৃতীয় যে কোষ বিভাজনটি রয়েছে সেটি হচ্ছে হ্রাস বিভাজন বা মিয়োসিস কোষ বিভাজন পদ্ধতি। এগুলো কিন্তু আজ আমরা এই ভিডিওতে ফুল ডিটেইলস সম্বন্ধে জানবো। তার প্রথম আমরা যে কোষ বিভাজনটি নিয়ে জানবো সেটি হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি নিয়ে। অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি আমরা কাকে বলবো? যে সরলতম প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম ও বেমতন্তু গঠন ব্যতি রেখে কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজিত হয়ে যে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তখন তাকে বলবো আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি।
এই কোষ বিভাজনটা কিরূপ ঘটে থাকে সেইগুলো একটু আমরা দেখে নিই। তাহলে জানলাম এই কোষ বিভাজন কিন্তু কোনরূপ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ব্যমতন্তু গঠন ও ক্রোমোজোম সৃষ্টি না ঘটিয়ে কিন্তু কোষের যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম রয়েছে সেই কোষের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে যে দুটি অপত্য কোষ সৃষ্টি করবে, তখন সেই পদ্ধতিটিকে বলবো আমরা অ্যামাইটোসিস পদ্ধতি। তাহলে এইটা একটু আমরা দেখে নিই। যে কোনো একটি নিউক্লিয়াস রয়েছে, এটা ধরো একটি কোষ, এই কোষের মধ্যে নিউক্লিয়াস অংশ তো রয়েছে এবং সাইটোপ্লাজমীয় অংশগুলো রয়েছে। এই কোষের নিউক্লিয় পর্দাগুলো অবলুপ্তিও হবে না এবং ক্রোমোজোম সৃষ্টি বা ব্যমতন্তু গঠন না ঘটিয়ে কি হবে না, এই যে নিউক্লিয়াস অংশটি রয়েছে এই নিউক্লিয়াস অংশ আর সাইটোপ্লাজম অংশটা কি হবে, বিভাজিত হয়ে কিন্তু এই কোষের এই পদ্ধতিতে কিন্তু দুটি অপত্য কোষের সৃষ্টি হবে। এই পদ্ধতিকে বলছি অ্যামাইটোসিস পদ্ধতি। এই প্রক্রিয়ায় কি হবে না, কোষের যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম অংশটা কিন্তু একটু কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম অংশটা কিন্তু বিভাজিত হতে থাকবে। তাহলে দেখো এই অংশেও তাহলে কোষের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম বিভাজিত হতে শুরু করেছে। এই জায়গায় দেখো নিউক্লিয়াস অংশটা রয়েছে আর সাইটোপ্লাজমও কিন্তু বিভাজিত হতে শুরু করেছে। অবশ্যই কি দেখবো আমরা না, দুটি কিন্তু এই অংশটা কিন্তু বিভাজিত হয়ে যাবে, দিয়ে দুটি কিন্তু অপত্য কোষ সৃষ্টি করবে, দুটি কিন্তু অপত্য কোষ সৃষ্টি করবে। তাহলে এখানে কিন্তু একটি জন্মিত কোষ থেকে অপত্য কোষে দুটি অপত্য কোষের সৃষ্টি হলো। এখানে দেখো একটি তাহলে এটি নিউক্লিয়াস অংশ ছিল, কোষ ছিল, কোষের নিউক্লিয়াস অংশ এটা, আর কোষের সাইটোপ্লাজমীয় অংশগুলো রয়েছে। এই নিউক্লিয়াস অংশ আর সাইটোপ্লাজমীয় অংশগুলো কিন্তু বিভাজিত হয়ে কিন্তু দুটি অপত্য কোষের সৃষ্টি করেছে, দুটি অপত্য কোষের সৃষ্টি করবে। তাহলে দেখো এই সমস্ত কোষ বিভাজন তাহলে কাদের দেখা যায়, এই সমস্ত কোষ বিভাজন কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণীদের দেখা যায়। নিম্ন শ্রেণীর প্রাণীদের কিন্তু এই কোষ বিভাজন পদ্ধতিটা দেখা যাবে। এই নিম্ন শ্রেণীর প্রাণীদের কাদের না, এককোষী যে সমস্ত নিম্ন শ্রেণীর প্রাণীরা রয়েছে এককোষী, যেমন কয়েকটি উদাহরণ দেখে নাও। এককোষী কয়েকটি যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, অ্যামিবা, ইস্ট, ব্যাকটেরিয়া যে সমস্ত রয়েছে ব্যাকটেরিয়া। তাহলে দেখো এই কোষ বিভাজন পদ্ধতি নিউক্লিয়াসের বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ সাইটোকাইনেসিস পদ্ধতিতে কিন্তু যখন দুটি অপত্য কোষ সৃষ্টি করছে তখন আমরা সেই পদ্ধতিকে বলবো আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। এরপরে আমরা দেখে নেব এই কোষ বিভাজনের তাৎপর্যগুলো কি কি রয়েছে, এই কোষ বিভাজনের গুরুত্বগুলো কি কি রয়েছে। এই কোষ বিভাজনের ফলে কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণীরা সহজেই তাদের বংশ বিস্তার করতে পারে। দ্বিতীয়ত এই কোষ বিভাজন কিন্তু স্বল্প সময়ে ঘটে থাকে, এই কোষ বিভাজনের কিন্তু তেমন দীর্ঘায়িত সময়ের প্রয়োজন নেই, অল্প সময়ে কিন্তু কোষ বিভাজনটা ঘটে থাকে। কোষ বিভাজনের জন্য কিন্তু বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না, এই কোষ বিভাজন কিন্তু নরমাল পদ্ধতিতে কিন্তু এই কোষ বিভাজন অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। এই অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিকে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হচ্ছে, এই অ্যামাইটোসিস পদ্ধতি কিন্তু সরাসরি কিন্তু কোষের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে কিন্তু বিভাজিত করে দুটি অপত্য কোষের সৃষ্টি করছে, তাই এই কোষ বিভাজন পদ্ধতিকে কিন্তু প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি বলা হয়। এরপর আমরা দেখে নেব মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে। এই মাইটোসিস কোষ বিভাজনটা প্রক্রিয়াটা কি, যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো দেহমাতৃ কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে তার সমসংখ্যক ও সমগুণ সম্পন্ন ও সমক্রোমোজোম সংখ্যক যে অপত্য কোষের সৃষ্টি করে তখন তাকে বলবো আমরা মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিসের কোষ বিভাজনে কি হচ্ছে না, কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হবে এবং এই একবার মাত্র বিভাজিত হয়ে কিন্তু তার সমসংখ্যক সমগুণ সম্পন্ন সমক্রোমোজোম সংখ্যক কিন্তু অপত্য কোষ সৃষ্টি করবে। তাহলে এখানে কি দেখলাম, যে জননিত্র মাতৃকোষ রয়েছে, এই জননিত্র মাতৃকোষের কিন্তু কোষের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হবে এবং এই একবার মাত্র বিভাজনকালে
তার যে দুটি অপত্য কোষ সৃষ্টি হবে, এই অপত্য কোষ কিন্তু জনৃত কোষের কিন্তু সমান হবে। এই জনৃত কোষের সম গুণ সম্পন্ন, সম ক্রোমোজোম সম্পন্ন এবং সম আকৃতি সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। তাহলে এখানে এই এই জনৃত কোষের কিন্তু নিউক্লিয়াস তাহলে 2n হবে, তাহলে অপত্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যক কিন্তু 2n আকৃতির হবে। এই মাইটোসিস কোষ বিভাজনকে আবার সমবিভাজন বা সদৃশ্য বিভাজন বলা হয়। সমবিভাজন বা সদৃশ্য বিভাজনও বলা হয়। এটা পরীক্ষায় কোশ্চেন আসে যে মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বা সদৃশ্য বিভাজন বলা হয় কেন না, যে এই প্রক্রিয়ায় বা এই কোষ বিভাজনের পদ্ধতির মাধ্যমে কিন্তু জনৃত কোষ থেকে যে সমস্ত অপত্য কোষগুলি সৃষ্টি হয় সেটা কিন্তু সমগুণ সম্পন্ন, সম ক্রোমোজোম সম্পন্ন এবং সম আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। তাই এই কোষ বিভাজন পদ্ধতিকে কিন্তু সমবিভাজন বা সাদৃশ্য বিভাজন কিন্তু বলা হয়ে থাকে। এখানে দেখো তাহলে এই কোষ বিভাজনটা কাদের ঘটে থাকে? এই কোষ বিভাজন পদ্ধতিটা কিন্তু বৃদ্ধির জন্য ঘটে থাকবে। এই কোষ বিভাজন যে সমস্ত জায়গায় বৃদ্ধির প্রয়োজন, তাহলে যদি আমরা উদ্ভিদের কথা ভাবি তাহলে উদ্ভিদের বৃদ্ধিটা কোথায় সাধারণত দেখা যায়? সমস্ত ভাজক কলায় উদ্ভিদের বৃদ্ধি ঘটে থাকে। সমস্ত ভাজক কলায় কিন্তু এই কোষ বিভাজনটা ঘটে থাকে। এছাড়াও বর্ধনশীল এলাকায় বা ভ্রূণমুকুলের রয়ে থাকে, এই সমস্ত জায়গায় কিন্তু এই কোষ বিভাজনটা ঘটে থাকে। তাহলে প্রাণীদের কোথায় ঘটে থাকে? প্রাণীদের কিন্তু ভ্রূণ, ত্বক, অস্থিমজ্জায় কিন্তু এই কোষ বিভাজনটা ঘটে থাকে। তাহলে এই কোষ মূল কাজটা কি না বৃদ্ধি ঘটানো, বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে, বৃদ্ধি ঘটাতে। কিন্তু দেখো আমরা আগের যে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি পড়েছিলাম, ওই পদ্ধতিতে কিন্তু তাদের জীবের প্রজননকালে বা বংশ বিস্তারে কিন্তু সাহায্য করেছিল, কিন্তু এটা কিন্তু তেমন নয়। এটা কিন্তু স্পেসিক্যালি বৃদ্ধি ঘটাতে কিন্তু সাহায্য করে থাকবে। এছাড়াও যে সমস্ত অঙ্গজনন রয়েছে, সেই সমস্ত উদ্ভিদের যে অঙ্গজনন পদ্ধতি রয়েছে, সেই অঙ্গজনন পদ্ধতিতে কিন্তু এই কোষ বিভাজনটা সাহায্য করে থাকে। এরপর আমরা দেখে নেব মিওসিস কোষ বিভাজন পদ্ধতিটা কি। মিওসিস কোষ বিভাজন পদ্ধতি আমরা কাকে বলবো? যে বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি প্রথমে হ্রাস বিভাজন ও পরে সমবিভাজন ঘটিয়ে এই পরপর দুইবার বিভাজিত হয়ে জনন মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সহ যখন 4টি অপত্য কোষ বা জনন কোষ বা গ্যামেট উৎপন্ন করবে, তখন তাকে বলবো আমরা মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজনের পদ্ধতি কি হচ্ছে তাহলে? এখানে কিন্তু জনৃত মাতৃকোষটা কিন্তু পরপর দুইবার বিভাজিত হবে। তাহলে এটা যদি জনৃত মাতৃকোষ হয়, প্রথমে কি বলেছে? হ্রাস বিভাজন ঘটবে। তাহলে জনৃত মাতৃকোষ যেহেতু, তাহলে জনৃত মাতৃকোষ হওয়ার জন্য এর ক্রোমোজোম সংখ্যা কত? 2n। এবং এই ক্রোমোজোমের কি বলছে? জনৃত মাতৃকোষ থেকে প্রথমে হ্রাস বিভাজন ঘটবে। তাহলে প্রথমে হ্রাস বিভাজন ঘটার জন্য তাহলে এখানে যে অপত্য কোষটা সৃষ্টি হলো সেটা তাহলে এদের ক্রোমোজোম প্রকৃতি তাহলে n। এবং পরে কি বলছে? 4টি কিন্তু অপত্য কোষ সৃষ্টি করবে। কার না? জনৃত কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যক সম্পন্ন। তাহলে এদেরও ক্রোমোজোম সংখ্যা n হবে। তাহলে এই পদ্ধতিতে কি ঘটলো? তাহলে এই বিভাজন প্রক্রিয়ায় জনৃত মাতৃকোষ পরপর দুইবার বিভাজিত হবে। প্রথম বিভাজনটা কি দেখতে পেলাম? প্রথমে কিন্তু হ্রাস বিভাজন ঘটলো। এই কোষ বিভাজনে দেখো প্রথম হ্রাস বিভাজন, প্রথম যে ক্রোমোজোমটা রয়েছে সেটা কিন্তু জনৃত কোষের অর্ধেক সম্পন্ন, এখানে কিন্তু হ্রাস ঘটলো। পরে কি ঘটছে? পরে কিন্তু এই জায়গাতে কিন্তু সমবিভাজন ঘটছে। যেমন মাইটোসিস কোষ বিভাজনে আমরা দেখেছিলাম যে সমবিভাজন, এখানে কিন্তু দেখো 4টি অপত্য কোষ সৃষ্টি করছে, এইখানে কিন্তু সমবিভাজন পদ্ধতিটা ঘটছে। তাই দেখো পরপর দুইবার বিভাজিত হবে বলেছে, প্রথমে হ্রাস বিভাজন ও পরে সমবিভাজন পদ্ধতিতে জনন মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যক সহ কিন্তু যে 4টি অপত্য কোষ বা গ্যামেট সৃষ্টি করছে বা জনন কোষ সৃষ্টি করছে, সেগুলোকে বলবো আমরা মিওসিস কোষ বিভাজন। তাহলে এগুলো অপত্য কোষ।
অপত্য কোষ সৃষ্টি করছে। এই কোষ বিভাজনের একটি বিশেষত্ব রয়েছে, এখান থেকে যেটা কোশ্চেন আসে, এই কোষ বিভাজন মিয়োসিস কোষ বিভাজন পদ্ধতিকে হ্রাস বিভাজন, এই মিয়োসিস কোষ বিভাজন পদ্ধতিকে হ্রাস বিভাজন বা সমবিভাজন বলে কেন? তাহলে প্রথমে হ্রাস বিভাজন ঘটবে ও পরে কিন্তু সমবিভাজন ঘটবে। প্রথমে দেখো এখানে কিন্তু জন্মিত মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যক অপত্য কোষ সৃষ্টি হয়েছে, এই প্রসেসটা হ্রাস বিভাজন। কিন্তু পরে কিন্তু দেখো এদের কিন্তু সমসংখ্যক ক্রোমোজোম সম্পন্ন অপত্য কোষের সৃষ্টি হয়েছে, তাই এই প্রসেসটাকে বলা হচ্ছে সমবিভাজন। তাহলে এই মিয়োসিস কোষ বিভাজন কিন্তু একাধারে দুই ধরনের কিন্তু বিভাজন পদ্ধতিটা ঘটিয়ে থাকে। তাহলে দেখো এই কোষ বিভাজন পদ্ধতিটা কোথায় কোথায় ঘটে থাকে। এই প্রক্রিয়ায় কি হয়, জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষে কিন্তু জননিত্র কোষ সৃষ্টিতে সাহায্য করে থাকে, অর্থাৎ জনন কোষ সৃষ্টিতে সাহায্য করবে, এই জনন কোষ সৃষ্টিতে সাহায্য করে থাকে। আর দ্বিতীয়ত দেখো যে সমস্ত ফান জাতীয় উদ্ভিদের রেণু মাতৃকোষ সৃষ্টিতে সাহায্য করবে, রেণু মাতৃকোষ। এছাড়াও দেখো প্রাণীদের শুক্রাশয় ও ডিম্বাশয়ে কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই বাটনটি অন করে পাশে থাকো, এবং ভিডিওটি যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।